কাতারে কত বাংলাদেশি থাকে? 4 লাখ। 4 লাখ। এরা প্রধানত কি ধরনের কাজ করে? কনস্ট্রাকশনের লেবার, তারপর হচ্ছে মেশিন, টাইলস মেশিন, স্টিল ফিকচার্স, রড বাইন্ডিং যেটাকে বলি, এগুলাতে একটু তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশিরা কেমন আর্ন করে, ইন্ডিয়ারা কেমন আর্ন করে এবং কি কাজ করে, ডিফারেন্সটা? পুরা গালফে ইন্ডিয়ানরা, বিশেষ করে ইন্ডিয়ান কেরালা যে স্টেট আছে, তারা লিডিং আছে আইদার বিজনেস অর জব। সেটা করতে গেলে তো ভাষাটাও তো জানতে হয়। কেরালা যে স্টেটটা আছে, তারা তাদের যে একাডেমিক কারিকুলাম, সেখানে 100 মার্কস অ্যারাবিক আপনার ল্যাঙ্গুয়েজের উপরে সাবজেক্ট আছে। আমরা কোরআন শরীফ পড়া শিখি, ফ্লুয়েন্টলি যে কথা বলা ভাষাটা, আরবিক ভাষাটা, সেটা কিন্তু আমাদের নাই। শুধু এই আরবি ভাষায় কথা বলার মধ্য দিয়ে আপনার তার অন্যান্য স্কিল না থাকলেও সে অনেক বড় পজিশনে চলে যাওয়ার মতো যোগ্যতা থাকে। যারা বিদেশে যাচ্ছে তারা নিজেরাই যদি সচেতন না হয়, কে করে দিবে? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদেরকে ধারাবাহিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে এবং একটা প্রেশারাইজ করতে হবে যে এই ক্রাইটেরিয়া ছাড়া তুমি যেতে পারবে না। যারা যেতে চায় তারা কিভাবে যাবে, কিভাবে গেলে তাদের জন্য ভালো হবে, বেশি আয় করতে পারবে? কম্পিউটার বেসিক জানতে হবে, ভাষা জানতে হবে, টি অ্যান্ড কফি মেকিং শিখেন, পিজা মেকিং শিখেন। আপনি আমাদের দেশে অনেক বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, তাদের জন্য হিউজ অপরচুনিটি। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা এই ডায়াসপোরাতে আলোচনা করে বাংলাদেশের যারা এক্সপার্ট আছেন, নন রেসিডেন্ট বাংলাদেশি বিভিন্ন দেশে আলোচনা করেন, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং এনআরবিরাও এই প্রোগ্রামে থাকেন এবং বাংলাদেশে বিভিন্ন ব্যাংকার বা রেমিটেন্স আনা নেওয়ার সঙ্গে যারা জড়িত, আমরা বিভিন্ন প্রোগ্রামে এই ধরনের লোককে ইনভাইট করেছি। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার শামস শাহিন, প্রতিষ্ঠাতা ব্র্যান্ডিং বাংলাদেশ দোহা। সো কাতারের একটি প্রতিষ্ঠান এবং কাতারে উনি ব্যবসার সঙ্গে জড়িত। আমরা আলোচনা করব মিস্টার শামস শাহিনের সঙ্গে আসলে বাংলাদেশিদের কাতারে কেমন আছে, কি করে এবং আরও কি করতে পারে বাংলাদেশের জন্য। তো এইসব নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। শামস শাহিন ভাই, আপনাকে স্বাগতম টিভিএস। থ্যাংক ইউ। এই যে আপনি কাতারে কত বছর আছেন? আমি অলমোস্ট 15 ইয়ার্স। 15 ইয়ার্স। কি করছেন ওখানে? ওখানে আমি রিয়েল এস্টেট সেক্টরে আমি ইনভলভ। কি ধরনের ব্যবসা? এটা হচ্ছে আমাদের ওখানে হচ্ছে আমাদের ফার্মটা মূলত যে অ্যাক্টিভিটিস, বেসিক্যালি প্রপার্টিজ বাই অ্যান্ড সেল, বিশেষ করে ওখানে যে অ্যাপার্টমেন্টগুলো সেল হয় সেগুলো আমরা মিডিয়েশন করি, যেটা ব্রোকারেজ হাউস আমরা বলতে পারি বা রিয়েল এস্টেট এজেন্টশিপস। পাশাপাশি প্রপার্টিজ ম্যানেজমেন্ট, আচ্ছা, অ্যান্ড প্রপার্টিজ লিজিং, সাব লিজিং, রেন্ট, রিরেন্ট, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাদের ফার্ম কর্তৃক পরিচালিত হয়। এটা কি আপনার কাতার সরকার থেকে অনুমোদন নিয়ে করতে হয় এটা? অফকোর্স, এখানে আপনাকে গভর্নমেন্ট থেকে, কমার্শিয়াল মিনিস্ট্রি থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং বৈধভাবে ওখান থেকে আপনাকে রিয়েল এস্টেটের লাইসেন্স, রিয়েল এস্টেট ব্রোকারেজ হাউসের লাইসেন্স আপনাকে অ্যাচিভ করতে হবে, যেটা অলমোস্ট 200,000 ইকুইভ্যালেন্ট কাতার রিয়াল ডিপোজিশনস ওখানে আপনাকে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল থাকতে হবে। আপনার এই কোম্পানিতে আপনাদের কতজন লোক কর্মরত আছে? আমাদের প্রায় মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট মিলে আমাদের অ্যারাউন্ড 16 থেকে 17 জন। আচ্ছা, আমরা তো যেটা জানি যে বাংলাদেশি যারা বিদেশে কাজ করে, স্পেশালি মধ্যপ্রাচ্যের দেশে বা মালয়েশিয়াতে, তো আমরা যেটা শুনি বা জানি যে তারা আসলে একটু লো এন্ডের, নিচের দিকের কাজ করে। হ্যাঁ, কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ওয়ার্কারের কাজগুলো, এই ক্লিনিংয়ের কাজ, এই ধরনের কাজ। তো আপনি কিভাবে আসলে ব্যবসায়ের সঙ্গে জড়িত হলেন? এটার আসলে হিস্ট্রিটা কি, জার্নিটা কেমন? আসলে আমি 2010-এ এখানে একটা অপরচুনিটির নিউজ পাই। আমার বাবা ওখানে ছিলেন দীর্ঘদিন, তো ওনার মাধ্যমে আমি একটা কর্পোরেট, কাতারের টপ কর্পোরেট কোম্পানি, ওয়ান অফ টপ 5, আল মুফতা গ্রুপ, ওখানে লাক্সারি রিটেল ইন্ডাস্ট্রির একটা জব অপরচুনিটি নিউজ পাই। সেখান থেকে আমি অ্যাপ্লাই করি।
তারপর আমার সেই সময় আমাকে এখানে টেলি ইন্টারভিউর মাধ্যমে আমি ওখানে কি সেলসম্যান হিসেবে? এক্স্যাক্টলি, সেলসম্যান হিসেবে আমি নিযুক্ত হই। তারপর ওখানে আমি জয়েন করি। সেখান থেকে আমি প্রায় 2010 থেকে 2020 পর্যন্ত 10 বছর আমি লাক্সারি রিটেলে ছিলাম, ডায়মন্ড অ্যান্ড ওয়াচেস, ডায়মন্ড জুয়েলারিজ এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ওয়াচেস আমি জড়িত ছিলাম। তারপর করোনার সময় আমি কুইট করি। তারপর আমি 1 বছর ম্যান পাওয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার একটা ফ্রেন্ডের ফার্মে আমি অ্যাজ লাইক এ কনসালটেন্ট হিসাবে ওখানে ইনভলভ ছিলাম তার অন রিকোয়েস্ট। পরবর্তীতে আমি দেখলাম যেহেতু আসলে ধরেন একটা ইম্পর্টেন্ট কথা, আপনাকে ভিশনটা কিন্তু হাই থাকতে হবে সবসময়, কারণ আমাদের অ্যাম্বিশন, আমাদের এইম, আমাদের গোল এখন যদি থাকতে হবে আকাশ ছোঁয়া, বাট শুরুটা করতে হবে জিরো থেকে। রাইট, হ্যাঁ, জিরো থেকে শুরু করতে হবে, কিন্তু আপনার মিশন থাকতে হবে আকাশ ছোঁয়া। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে এখন আসেন আমি কিভাবে ইন্সপায়ার, এবং নিজের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, শুধু স্বপ্ন থাকলে হবে না। এটা টিল ডেথ। আপনার যে সফট স্কিল, হার্ড স্কিল, প্রত্যেকটা আইদার ইউ আর বিজনেসম্যান অর স্টাফস অর এমপ্লয়ি, ওকে, আপনি অবশ্যই আপনাকে টিল ডেথ আপনাকে প্রতিনিয়ত সেলফ ডেভেলপমেন্ট, যেটা প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড নেটওয়ার্কস আপনাকে থাকতে হবে। আপনার সফট স্কিল সম্পর্কে ধারণা, প্রফেশনালিজম, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ স্কিল, ভাষা তো ম্যান্ডেটরি, কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, নেগোসিয়েশন স্কিল, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এই যে ধরেন যেহেতু ভাষার প্রসঙ্গটা আসলো, আমরা যেটা দেখেছি যে বাংলাদেশি এই যে মধ্যপ্রাচ্যের ভাষা তো আরবি, তো আমরা তো 90% মুসলিম প্রধান দেশ, আমাদের দেশেও কিন্তু আমরা ছোট সময়ে কিন্তু আরবি পড়ালেখা করি, কিন্তু সেটা অনেকটা মুখস্থ করানো হয়, ভাষাটা শেখানো হয় না। সো যে কারণে আমরা ভাষা হিসেবে আরবি কখনো শিখি না, এবং মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আরবি ভাষাটা কমিউনিকেট করতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু বাংলাদেশি ধরেন যে কোটিখানিক লোক কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে, কিন্তু ইন্ডিয়ানরা ধরেন যে মুসলিম না হওয়া সত্ত্বেও কিন্তু তারা ভাষাটা শিখে কিন্তু মধ্যপ্রাচ্যে যায়। তো আসলে কি বিষয়টা এরকম? আপনার কাছে কি মনে হয়েছে এই যে 15 বছর আপনি আছেন দোহাতে? আচ্ছা, এখানে একটু আমি ওয়ান স্টেপ ব্যাকে যাবো, যে কথাটা আমি শেষ করতে পারিনি, তারপর আপনার এটাকে আমি লিঙ্ক করতেছি। সেটা হলো যে আমি বললাম যে অ্যাম্বিশন থাকতে হবে, গোল থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। তো যেহেতু আমি লাক্সারি ইন্ডাস্ট্রিতে ছিলাম, ডায়মন্ড অ্যান্ড ওয়াচেস, দ্যাট ইজ মানে দুনিয়ার মানে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট, এবং বড় লোকরা ওখানে যাচ্ছে। হ্যাঁ, আমাদের 99% ছিল এলিট কাতারিরা। হ্যাঁ, তো এই যে আমি লাক্সারি ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিলাম, এতে করে আমার মধ্যে একটা জিনিস গ্রো হলো যে আসলে আমি তো লাক্সারি ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিলাম, তাহলে আমাকে এই স্বপ্নটাই বড়ই হতে হবে। তখন আমি কি করি যে শেষে আপনার 2021 থেকে আমি রিয়েল এস্টেট দেখতেছি যে তাহলে আমি একটু রিয়েল এস্টেট সেক্টরটা, এটা আপনি গ্লোবালি লিডিং একটা সেক্টর, রয়্যাল বিজনেস বা আপনার রয়্যাল জব যেটা বলেন। তো তখন আমি ইন্সপায়ার হলাম যে না, আমি যেহেতু আমার অ্যাম্বিশন হাই, আমি হতে পারি ছোট কিন্তু গোলটা বড়, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি গ্লোবাল লিডিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ডায়মন্ড, প্রেশাস স্টোনস নিয়ে কাজ করছি, তাহলে আমাকে তখন আমি ইন্সপায়ার হয়ে সেই রয়্যাল আরেকটা অল্টারনেটিভ রয়্যাল সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর ইনভলভ হই। এই হলো আমার মানে প্রফেশনাল জার্নি। এবার আসি আপনার সেই ভাষাগত দক্ষতার বিষয়টা। এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন। সর্বপ্রথম আপনি যাই করেন, বিজনেস করেন আর আপনি জব করেন, আপনাকে কমিউনিকেশন স্কিলটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, দ্যাট ইট উইল ওপেন ইউর ডোর। আপনি একটা ভালো জায়গায় জব করবেন, নক করবেন, ভাষা না জানলে তো আপনার বোবা হয়ে থাকতে হবে। এক্স্যাক্টলি, আপনি তো আপনাকে ইউ ক্যান ব্রেক দ্য আইস, আপনাকে ডোরটাই ওপেন হবে না। যেমন আপনি একটা কর্পোরেট লেভেল আপনি একটা মানে জব সোর্সিং করবেন, আপনাকে কি জানতে হবে, প্রপার কমিউনিকেশন স্কিল এবং সিভি, আপনাকে একটা সিভি রাইটিং করতে হবে, দ্যাট ইজ পার্ট অফ কমিউনিকেশন স্কিল। আপনি দেখবেন আমাদের দেশে, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, মাস্টার্স ডিগ্রিধারী একটা ছেলে সে একটা ভালো সিভি লিখতে পারে না। এটা আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বিজনেস স্ট্যান্ডার্ডস নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে সমগ্র
বাংলাদেশিদেরকে এবং যারা তরুণ, যারা জব সেকার্স আছে, ফ্রেশার্স আছে, বা যারা ইমিডিয়েট যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ড শেষ করেছে, এডুকেশন শেষ করেছে, তারা এখন জব বাজারে যাবে বা বিজনেস করবে, কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, এখন এই কমিউনিকেশন স্কিল এবং সেটা শুরুটা করতে হবে আপনার সিভি, আপনাকে একটা স্মার্ট সিভি ক্রিয়েটের একটা ইয়ে থাকতে হবে আপনাকে। না সেটা ধরেন যে আছে, এবং ওইটা আমাদের দেশের বিষয়। আমরা একটু প্রবাসীদের নিয়ে আলোচনা করি। ধরেন যে আপনার এই কাতারে কত বাংলাদেশি থাকে? 4 লাখ। 4 লাখ। এরা প্রধানত কি ধরনের কাজ করে? এরা বেসিক্যালি এখানে কাতারের মোস্টলি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে কনস্ট্রাকশন। এক্স্যাক্টলি, দ্য মেইন ফ্যাক্টস ইজ তাদের মেইন বিজনেস হলো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশনে তো ধরেন যে বিভিন্ন লেভেলে জব আছে। আপনি একদম ধরেন যে নিচের শ্রমিক থেকে শুরু করে ধরেন যে এটা সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ম্যানেজার, বিভিন্ন ধরনের। তো বাংলাদেশিরা সেখানে কোন লেভেলে কাজ করে? আচ্ছা, বাংলাদেশিরা মোস্টলি এখানে দুইটাই আছে। তো এভারেজ আমি বলতে গেলে যে আমাদের ওই কনস্ট্রাকশনের লেবার, তারপর হচ্ছে মেশিন, টাইলস মেশিন, স্টিল ফিকচার্স, অল রিলেভেন্ট টু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। তারপরে রড বাইন্ডিং যেটাকে বলি, হ্যাঁ, এইগুলাতে একটু তুলনামূলকভাবে বেশি। পাশাপাশি আমাদের কন্ট্রাক্টিং লেভেলে অনেকে ওখানে ঠিকাদারিও করে। তো সেটা হলো তারা সেলফ মানে এডুকেটর আমরা বলতে পারি, যারা কাজ করতে করতে যে লয়ার লেভেলে কাজ করতে করতে শিখে, তখন তারা আবার প্রজেক্ট কন্ট্রাক্ট নিয়ে তারা অ্যাজ এ সাপ্লায়ার অথবা অ্যাজ এ কন্ট্রাক্টর তারা ছোট ছোট প্রজেক্টগুলো ধরে করতেছে। তবে ওভারঅল মানে ম্যাক্সিমাম নাম্বারটা আমি বলতে পারি, ধরেন এই যে রড বাইন্ডার, স্টিল ফিকচার, প্লাস লেবারের অংশটা বেশি। তো এটা আমাদের গ্যাপটা কেন? আমাদের গ্যাপটা হলো যে আসলে আমাদের সবাইকেই মানে একটু বড় পরিসরে চিন্তা করতে হবে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের দেশে অনেক বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু চাইলে এটা মানে তাদের জন্য হিউজ অপরচুনিটি, দ্যাট ইজ কল হোয়াইট কালার, আমরা যেটাকে বলি হোয়াইট কালার। তো বা হাই প্রোফাইল, কিন্তু তারা তো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে যায়। তারা আপনার আমেরিকা, মিডল ইস্টে যাবে কেন? আমেরিকা অস্ট্রেলিয়া থেকে লোক এসে কাতারে জব করে, বিকজ মিডল ইস্টের আপনি এটা একটু আমি লাইক মানে ইন জেনারেল কথা বলি, বিয়ন্ড দ্য প্রফেশনালিজম, আপনার ওই ইউরোপ আমেরিকা থেকে লিডিং পজিশনের লোকগুলো মানে হাই এক্সপার্ট অ্যান্ড হাই স্কিল লোকগুলো কাতারে এসে জব করে। কারণ কাতারের যে স্যালারি স্ট্রাকচার, আপনি মধ্যপ্রাচ্যের ইকোনমি দিয়ে ইউরোপ আমেরিকা চলে, আমরা এটা একটু ইন জেনারেল অনেক সময় ফান করে বলি, দ্যাট ইজ ট্রু। তো এটা ভুল ধারণা। আপনি কাতার, আপনি কাতার শুধু ধরেন যে না, ওই বিষয়ে আমরা আলোচনা না করি। টাকা, ইয়েস, মিডল ইস্টের টাকা। আপনার 70-এর দশকে বাংলাদেশ থেকে যত ইঞ্জিনিয়ার যেত, তারা মধ্যপ্রাচ্যের দেশে যেত, ইঞ্জিনিয়ার এবং ডক্টর। জি, 70s 80s-এ তারা তখন আমেরিকা, কানাডাতে যেত না, কারণ ওখানে বেশি টাকা বেতন পেত। কিন্তু বিয়ন্ড, আপনি বেতনের বাইরেও ধরেন যে একটা লাইফ আছে। এক্স্যাক্টলি, সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই যে ধরেন যে বাংলাদেশিরা, ইন্ডিয়ান কেমন আছে কাতারে? বাংলাদেশি যেমন 4 লাখ, ইন্ডিয়ান 7 লাখ। তো ধরেন যে আমি যদি একটু তুলনা করতে চাই যে বাংলাদেশিরা কেমন আর্ন করে, ইন্ডিয়ারা কেমন আর্ন করে, এবং কি কাজ করে, ডিফারেন্সটা কি, নাকি একই রকমের কাজ করে? না, ইন্ডিয়ানরা দেখেন তারা আমাদের চেয়ে, এটা মানে ভুল, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে, দে আর মাচ মোর স্মার্ট দেন আস। ঠিক আছে, তারা তাদের পুরা গালফে ইন্ডিয়ানরা, বিশেষ করে ইন্ডিয়ান কেরালা যে স্টেট আছে, তারা লিডিং আছে, আইদার বিজনেস অর জব, তারা লিডিং পজিশন আছে। তারা যে জিনিসটা চিন্তা করে, তাদের মেইন বেসিক মানে মেইন গোলটাই থাকে যে আমি মানে ম্যানেজারিয়াল পোস্ট বা ম্যানেজমেন্ট লেভেলের যে অপরচুনিটিগুলো ওগুলা গ্র্যাব করব। কিন্তু সেটা করতে গেলে তো ভাষাটাও তো জানতে হয়। এক্স্যাক্টলি, সেজন্য যেমন আমি ইন্ডিয়ান কেরালা যে স্টেটটা আছে, তারা তাদের যে একাডেমিক কারিকুলাম, সেখানে 100 মার্কস অ্যারাবিক আপনার ল্যাঙ্গুয়েজের উপরে সাবজেক্ট আছে 100 মার্কসের। তারা হ্যাঁ, তারা তাদের একাডেমিক কারিকুলামে। এখন আমাদের যে দুর্বলতা, আমরা কোরআন শরীফ পড়া শিখি, কিন্তু যে কমিউনিকেশন, যে ফ্লুয়েন্টলি যে কথা বলা ভাষাটা, আরবিক ভাষাটা, সেটা কিন্তু আমাদের নাই। তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের আরবিক ল্যাঙ্গুয়েজটা আছে। তো আমি এটা বলবো যে আরবি ভাষায় কথা বলা, শুধু এই আরবি ভাষায় কথা বলার মধ্য দিয়ে আপনার তার অন্যান্য স্কিল না থাকলেও
সে অনেক বড় পজিশনে চলে যাওয়ার মতো যোগ্যতা থাকে যদি এবং তার আয় কত গুণ বেড়ে যেতে পারে। হ্যাঁ, সেটা 200 টাইমস বেশি। ধরেন বেসিক একটা মানুষের যদি এমনি একটা যারা মানে আরবি ভাষায় দক্ষ না, তার বেতনটা যদি হয় 2000 রিয়াল বা 1000 রিয়াল, যে একটু আরবি ভাষা জানে 500 থেকে 1000 রিয়াল তাকে বেশি ইনিশিয়ালি তাকে রিক্রুট করবে ম্যানেজমেন্ট। হ্যাঁ, যারা রিক্রুটার তারা দেখবে যে তার, কারণ আপনাকে একটা দেশের লোকাল কালচারটাকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। আপনি এখানে একটা মেসেজ আমি দিতে চাই যে যে দেশে যেতে চাইবে, মানে যে কোনো দেশে, আপনি ইউরোপ হোক বা মধ্যপ্রাচ্য হোক, আগে আমাকে, এখন সোশ্যাল মিডিয়া ইজ ওপেন আপনার মোবাইলে, আপনি একটু ইউটিউবে দেখেন, আপনি একটু দেখেন ওখানকার লোকাল কালচার সম্পর্কে একটু জানেন, ওখানকার লোকাল যে অপরচুনিটি, যে টপ 10 ইন্ডাস্ট্রি ইন কাতার, টপ 10 বুমিং ইন্ডাস্ট্রি ইন কাতার, আপনি এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে আপনাকে যে খুব বেশি এডুকেটেড হতে হবে তা না, একটা লোয়াল, সারাদিন তো দেখেই সোশ্যাল মিডিয়ার মধ্যেই তো লোকজন থাকে। হ্যাঁ, উই শুড, কাজের কিছু দেখলেই হয়। হ্যাঁ, উই শুড পাস দ্য কোয়ালিটি টাইম অন সোশ্যাল মিডিয়া। আমি কাতারে যাব, আমি দুবাই যাব, আমি সৌদি যাব, ওখানকার বেসিক বিষয়টা কি, মেইন হচ্ছে ওখানকার ভাষা। আপনি যদি ইউরোপে যান আপনার ইংলিশটা জানতে হবে, আপনি ফ্রেঞ্চ, স্প্যানিশ, সেগুলোর কথা আমি নাই বললাম। তারপর লোকাল কালচার, ওখানকার যে জব অপরচুনিটি গুলো, ওগুলো আমি অনলাইনে, এগুলো নিয়ে ধরেন যে বছরের পর বছর আলোচনা হচ্ছে, আমরা পত্র পত্রিকায় লেখালেখি করেছি, এই যে এই প্রোগ্রামেও আলোচনা করেছি যে আসলে এই যে ভাষাটা যে আমরা শিখে যাই না, আপনি যেটা বললেন রাইটলি, যে ওই দেশের কালচারটা জানি না, ওই দেশের ইন্ডাস্ট্রিগুলো নিয়ে জানি না, সো আমরা একটা অন্ধের মতো, বোবার মতো ওখানে গিয়ে হাজির হচ্ছি। এয়ারপোর্টে যখন নামি আসলে বোবা হয়ে যায়, যে কারণ কোনো কথাই তারা বলতে পারে না, ইমিগ্রেশন পুলিশের থেকে শুরু করে, কারণ মিডল ইস্টের লোক আবার ইংলিশ বলবে না, জানলেও তারা বলবে না, তাই না? সো এই যে এটা যে হচ্ছে না, কেরালাতে অ্যারাবিক ভাষার উপরে আপনি যেটা বললেন যে 100 নাম্বার আছে ক্যারিকুলাম সাবজেক্ট, তো বাংলাদেশে আসলে এগুলো নাই কেন? এটা কি করা দরকার? করলে ধরেন যে এই যে আমাদের রেমিটেন্সও কিন্তু ডাবল হয়ে যেতে পারে, আপনি যেটা বললেন, তাই না? এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দেখেন, এই আপনার দুইটা হতে পারে। একটা হচ্ছে পৃথিবীটা আগায় কিভাবে, একটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, আর একটা হচ্ছে বেসরকারি, নন গভর্নমেন্ট বা প্রাইভেটাইজেশন হয়। এখন গভর্নমেন্টের যে আমাদের দেশে যে লেবার মিনিস্ট্রি, শ্রম মন্ত্রণালয় এটার দায় এড়াতে পারবে না। একটা তো আছে কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ই তো একটা আছে না, তাদের আমি এখানে ওপেন সরাসরি তাদের সমালোচনা করতে চাই না। কিছু কিছু তারা পজিটিভ ইনিশিয়েটিভ নিচ্ছে, যেমন আপনার ওই যে ম্যান পাওয়ারটা করা, যখন একটা ভিসা হয়, তাদেরকে যখন রিক্রুট করা হয়, ভিসা আছে, তার আগে ম্যান পাওয়ার করার আগে 3 দিনের একটা ট্রেনিং ইস্যু হয়, হ্যাঁ, বিএমইটিতে। এটা তাদের একটা ভালো উদ্যোগ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যেটা ভালো অ্যাপ্রিসিয়েট করতে হবে। দুঃখজনক বিষয় হলো এখানে আমাদের গার্ডিয়ান লেভেল এবং আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, তাদের একটা এক্সাম্পল দেয়, যেটা আমার কষ্টের কথা, অনেক কষ্টের কথা। আমাদেরকে অনেকে গত 15 বছরে অনেক আমাদের নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধুরা ব্যাপকভাবে, যেহেতু আমরা ওখানে সোশ্যাল অর্গানাইজেশনে জড়িত, আমাদেরকে অনেকে বাই নন বা বাই নেমে বা বাই ফেসেছেন, অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে যে বাবা আমার ছেলেটাকে নিয়ে যাও, আমার ভাইগনাটাকে নিয়ে যাও, আমার ভাইটাকে নিয়ে যাও, কোনো একটা কাজ দিলেই হবে। দ্যাট ইজ, এইটা একদম টোটালি একটা রং থট। এবং এই চিন্তাগুলো আমাদের গার্জিয়ান লেভেলরা তার সন্তানটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, এই চিন্তাটা। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন ওখানে যখন একটা কোম্পানি একটা মানে প্রবাসীকে সে নিবে, একটা এই বাইরে থেকে, আউটবাউন্ড থেকে, ঠিক আছে, যে যখন আপনার রিক্রুট করবে, এই মানে ইন্টারন্যাশনালি রিক্রুট করবে, তখন সে তার জন্য প্রথম তাকে নিয়েই তাকে আইডি কার্ড করে দিবে কোম্পানি। তার ওই আইডি কার্ডের খরচ হচ্ছে 1230 টাকা, যেটা অলমোস্ট বাংলাদেশের টাকায় 35-40 হাজার মতো। সে আপনার পিছনে একটা হেলথ কার্ড করে দিবে 100 রিয়াল প্লাস, যেটা 3500 এরকম, ঠিক আছে। আর ওই শ্রম, এটা কাতারের আমি রুলসটা বলতেছি, গভর্নমেন্ট রুলস। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক, এটা কোম্পানি তার এমপ্লয়ের জন্য করে দিবে, স্টাফের জন্য করে দিবে, আদারওয়াইজ গভর্নমেন্ট তাকে মানে এটা তাকে প্রেসারাইজ করবে। তারপর তার ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক, স্যালারিটা ব্যাংকে ট্রান্সফার হবে।
আপনি হ্যান্ড ক্যাশে দিতে পারবেন না। আপনি যাওয়ার সাথে সাথে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে কোম্পানি, এবং মাস শেষে আপনার অ্যাকাউন্টে যদি কোনো কোম্পানি টাইমলি স্যালারি ট্রান্সফার না করে, মানে 2 মাস পরে ওই কোম্পানিটা ব্লক করে দেবে গভর্নমেন্ট। সো কাতার গভর্নমেন্ট ইজ মাচ মোর স্ট্রিক্ট অ্যান্ড দে আর ভেরি মাচ কনসার্ন অ্যান্ড কনসিয়াস। কিন্তু এই তাইলে একটা শ্রমিকের পিছনে একটা কোম্পানির কত টাকা খরচ হচ্ছে শুধু তার নামটা নিলে, তাকে আমি রিক্রুট করব, তাহলে এই যে এত টাকা সে আমার পিছনে খরচ করছে একটা কোম্পানি, সে আমার অ্যাকোমোডেশন প্রোভাইড করবে, সে আমার ট্রান্সপোর্টেশন প্রোভাইড করবে, মাই অ্যাকোমোডেশন টু মাই জব প্লেস। তাহলে আমার পিছনে হেলথ ইন্স্যুরেন্স, আমার ন্যাশনাল অনেক খরচ করছে নেয়ার অ্যাবাউট বাংলাদেশ। তাহলে আপনার এখানে পয়েন্টটা কি? আচ্ছা, আমার পয়েন্ট হলো, তাহলে আমার পিছনে যে এই যে লাখ টাকা শুধু আমাকে নাম নিলে, তারপর আমাকে ইয়ার টিকিট দিচ্ছে যারা, আমাকে ভিসা ফি দিচ্ছে, সেখানে তার বাংলাদেশের টাকায় প্রায় 30-40 হাজার। কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় এই 6 লাখ 8 লাখ খরচ করে, এটা কারা নেয় এই টাকা? এটা যারা মিডিয়া করে, ওই টাকা নেয়। এখন আমার পয়েন্টটা হলো যে এই যে গার্জিয়ানরা যে বলতেছে যে কোনো একটা কাজ দিলেই হবে, এখন আপনাকে বলেন যে আমার ভিতরে যদি কোনো যোগ্যতা দক্ষতা না থাকে, ওখানে নিয়ে আমার পিছনে একটা কোম্পানির 1.5 লাখ টাকা খরচ আছে বাংলাদেশের, সে কেন আমাকে আমি আমার কোম্পানিকে কি দিচ্ছি? যে একে যে আমি হায়ার করতেছি, রিক্রুটমেন্ট অফিসার বা HR অফিসার বা ওই কোম্পানি, যে ওকে যে আমি রিক্রুট করব, ওকে যে আমি নিয়ে আসবো আমার কোম্পানির আন্ডারে, ওকে দিয়ে আমি কি অ্যাচিভ করতেছি? তাহলে ওই যে বলতেছে যে একটা কাজ হলেই হবে, নো। গার্জিয়ানদেরকে আমি বলতে চাই যে আপনারা এই কনসেপ্ট, এটা আপনারা আপনাদের সন্তানদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছেন। ওকে, তাকে আপনি অনুপ্রেরণা দেন যে তুমি একটু আরবি ভাষাটা ইউটিউবে দেখো, তুমি বেসিক কম্পিউটার স্কিল, যেটা অফিস প্রোগ্রাম আমরা বলি, MS ওয়ার্ড, এক্সেল, এই তারপরে ধরেন অ্যাটলিস্ট MS ওয়ার্ড অ্যান্ড এক্সেল, হ্যাঁ, এইটা। আর হলো ইমেলিং অ্যান্ড কমিউনিকেশন, ইন্টারনেট কমিউনিকেশন, এই যে বেসিক জিনিসগুলা, ভাষাটা, আরবি ভাষাটা, ইংলিশ, বেসিক কমিউনিকেশন, এগুলা যেহেতু তুমি। কিন্তু এই যে আপনি BMET ট্রেনিং এর কথাও বললেন, 3 দিনের দেয়, আমরা BMET বা এক্সপার্ট বিভিন্ন লেভেলে কথা বলেছি। এই 3 দিনের ট্রেনিংটাও অনেকে ঠিকভাবে শুধু এসে নাম লেখায়, তারা ট্রেনিংটাও নেয় না, এবং ধরেন যে এটা অনেকেই দিতে চায় 1 মাস 2 মাসের একটা ট্রেনিং, কিন্তু যারা যায় তারা এইগুলো নিতে চায় না, এবং কি উল্টো টাকা দেয়, উল্টো ঘুষ দিয়ে বলে যে আমাকে শুধু তুমি এটা করে দাও, 3 দিন তুমি দেখিয়ে দাও যে আমি 3 দিন এখানে অ্যাটেন্ড করছি। এই হচ্ছে আমাদের। এটা ধরেন যে সরকার বা রিক্রুটার কিভাবে চেঞ্জ করবে যদি আপনি এই যারা বিদেশে যাচ্ছে তারা নিজেরাই যদি সচেতন না হয়, কে করে দিবে এটা? না, এই ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউটগুলোর কে এগিয়ে আসতে হবে, এবং গভর্নমেন্টের যে মানে আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তাদেরকে ধারাবাহিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, এবং একটা প্রেশারাইজ করতে হবে যে এই ক্রাইটেরিয়া ছাড়া তুমি যেতে পারবে না, তোমাকে এটা বাধ্যতামূলক করতে হবে। এখন এটাকে প্রতি বছরে 2-3টা ধরেন 2 মাস 3 মাস ট্রেনিং এর একটা সেশন গভর্নমেন্ট করতে পারে, পাশাপাশি একটা ফিও নিতে পারে। চাইলে গভর্নমেন্ট একটা ফি নিয়ে ধরেন বছরে 3-4টা সেশন করতে পারে, 3 মান্থসের বা 2 মান্থস করে একটা সেশন করতে পারে। বেসিক যে স্কিলগুলো সেগুলো তাদেরকে ট্রেন আপ করতে পারে, এটা বাধ্যতামূলক করতে পারে। যেই বিদেশে যাবে সেই দেশের ব্যাপারে কিছু 3 দিনের 7 দিনের একটা আপনার ট্রেনিং নিয়ে যেতে হবে, এটা বাধ্যতামূলক, আদারওয়াইজ তাকে যেতে দেওয়া হবে না। গভর্নমেন্ট চাইলে একটা ডিপ্লোমা ওপেন করতে পারে, 6 মান্থ ডিপ্লোমা। আরে 3 ডেজ এর ট্রেনিং নেয় না, আর আপনি ডিপ্লোমা বলছেন? না, আমার বিশ্বাস যে যদি 6 মান্থ একটা সার্টিফিকেশনের ডিপ্লোমা করে, যেমন আমাদের পর্যটন কর্পোরেশন, এই মহাখালীতে পর্যটন কর্পোরেশন প্রোডাকশন এবং সার্ভিস, এগুলোর উপরে কিন্তু ওরা কোর্স করে। এখন পর্যটন থেকে কিন্তু এটা দেখেন, সেটা তো ভাই আছেই, সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। আপনি প্লাম্বারের ট্রেনিংটা নিয়ে যান, আপনি অস্ট্রেলিয়া ইউরোপেও আপনি অনেক আর্ন করতে পারবেন। এই যে বাংলাদেশিরা দোহা বা কাতারে আপনি ধরেন যে যেটা এই যে নিচের দিকের কাজ করে কনস্ট্রাকশন সেক্টরে লেবার শ্রেণীতে কাজ করে 1000-1200 রিয়াল তারা মাসে ইনকাম করে। তো এখানে ধরেন যে একটু ভাষা শিখে যদি যায়, তার কাজের জন্য যে কমিউনিকেট করা কিছু স্কিল যদি শিখে যায়, তাহলে বাংলাদেশিদের এই 1000-এর জায়গা কত রিয়াল মাসে ইনকাম হতে পারে? সেখানে অনেক হতে পারে। তারা 2000-3000 তারা লেবার থেকে ঠিকাদারে নিজেদেরকে রূপান্তর করতে পারে। সেটা কিভাবে? ধরেন আপনি আলোচনা শেষের দিকে শামসাইন ভাই একটু কুইক আনসার করতে হবে, আরো কয়েকটা কোশ্চেন আছে। ধরেন আমি প্র্যাকটিক্যালি
ইন হ্যান্ডস আমি কাজ করতে করতে কাজ শিখে গেছি। এখন যদি আমার ভাষাগত দক্ষতাটা থাকে, আমি একটা কাতারির কাছ থেকে, এবং যারা কাতারি ন্যাশনাল সিটি কাতারি যারা আছে তাদের সাথে আমি কমিউনিকেশন করে যে দেখো আমি তোমার টাইলসটা আমি তোমার বাসায় ফিটিংস করে দেব, আমি তোমার এসিটা সার্ভিসিং করে দেব, আমি এটা জানি, আমাকে দাও। এই যে সে যে বলতে হবে, হ্যাঁ, শুধু এই আরবি ভাষা জানার মাধ্যমে আমাদের এখন অনেক ফ্রিল্যান্স ঠিকাদার আছে আমাদের, যারা এসি টেকনিশিয়ান, তারা আনলিমিটেড টাকা কামায়। এমনকি ধরেন 6 মাসে তারা দেখা গেছে যে 20-30 লাখ টাকাও কামায় 6 মাসে। আচ্ছা, হ্যাঁ, প্রতিদিন 8টা 10টা 20টা এসি সার্ভিস করে তারা ঘুরে ঘুরে ঘুরে। একটা এসি সার্ভিস করে দিলে মিনিমাম 200 রিয়াল পায়, বাংলাদেশের টাকা 6000। যদি সে বাংলাদেশিদের থেকে এই ক্ষেত্রে পাকিস্তানিরা বেশি আছে না? হ্যাঁ, পাকিস্তানিরা বেশি আছে। ওরা এই যে এসি টেকনিশিয়ান বা এই ধরনের কাজগুলো, না, এটা এভারেজ সব দেশের ওরাই আছে। তবে আমাদের বাংলাদেশে এখন অনেক ধরেন পাম্বার, অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে এখন নিজেরাই ধরেন বিভিন্ন কাতারিদের কাছ থেকে বা অন্যান্য যারা আছে তাদের কাছে, যেমন এসি ইলেকট্রিশিয়ান যারা, তাদের ভালো অপরচুনিটি আছে। তারপরে এসি টেকনিশিয়ান, ওয়েল্ডারের মানে হিউজ চাহিদা, টিগ ওয়েল্ডার, হ্যাঁ, যেটা এসএস টিগ ওয়েল্ডার, এসএস টিগ ওয়েল্ডার আনলিমিটেড চাহিদা। ধরেন মিনিমাম স্যালারি 1 লাখ টাকা। এসএস যেটা স্টেনলেস স্টিলের ওই যে ইকুইপমেন্টস গুলো, কিচেন ইকুইপমেন্টস গুলো বানায়। তারপরে ধরেন জিপসাম, যেটা জিপসাম, টাইলস মেশিন, এসি টেক, এগুলোর বাইরে আমাদের ওখানে ধরেন কনস্ট্রাকশন সেক্টরের ইঞ্জিনিয়ারদের অনেক অপরচুনিটিস আছে, ফোরম্যান, তারপরে অটোক্যাড, তারপরে কি বলে ড্রাফটসম্যান, মানে আরেকটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। যাই হোক, অনেক অপরচুনিটি আছে। নার্সিং এ যথেষ্ট অপরচুনিটি আছে, কিন্তু ওগুলো আসলে প্রাইভেটেও কেউ চিন্তা করে না। যেগুলো আমি যখন 1 বছর রিক্রুটমেন্ট ফার্মে ছিলাম, তখন আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা শুধু নার্স রিক্রুট করব, মানে হোয়াইট কালার, মানে হাই প্রোফাইল বা হাই প্রফেশন, মানে কনস্ট্রাকশন সেক্টরে শুধু। সেটা কি হয়েছে পরবর্তীতে ওই যে আমরা করোনার কারণে আমরা ওই আগাতে পারিনি, কারণ 2020-21 পুরো করোনা ছিল। 2020-এ আমরা একটা মিস্টার শামস, এখন ধরেন যে বাংলাদেশি যারা যেতে চায়, ধরেন বিদেশে তো অনেকেই যেতে চায়, আপনি বললেন বিভিন্ন আত্মীয়রা বলে, গার্জিয়ানরা বলে, তো এই যে যারা যেতে চায়, ধরেন যে শুধু কাতার বা দোহা না, এটা মধ্যপ্রাচ্যের অন্য, সৌদি আরব সব থেকে বড় বাজার, আপনার আরব আমিরাত আছে। আচ্ছা, বাই দা বাই, কাতারে কি বাংলাদেশিদের এখন ভিসা দিচ্ছে? ওরা কি রিক্রুট করছে? আচ্ছা, রিক্রুট করছে এটা, তবে নাম্বারসটা কম, তুলনামূলকভাবে অনেক কম। যেটা আগে ছিল ধরেন 50%, সেটা এখন 10% চলে আসছে। সেটা জানি যে অনেক কমে গেছে, সেটা কারণটা কি? ওরা কেন রিক্রুট করছে না? আচ্ছা, এখন যেহেতু ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ওরা হচ্ছে কোঠা ভিত্তিক ওদের পলিসি। ধরেন আপনি অ্যাজ এ রিক্রুটার, অ্যাজ এ এমপ্লয়ার, আপনি চাইলেই আপনার মন মতো এক দেশ থেকে লোক নিতে পারবেন না। আপনি ওদের মিনিস্ট্রিতে, লেবার মিনিস্ট্রিতে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমার এই ক্যাটাগরিতে আমার লোক দরকার। তখন এটা ডিপেন্ডস আপন আপনার কোম্পানি স্ট্রেংথ, কোম্পানি ভ্যালুস, কোম্পানি স্টেবিলিটি, কোম্পানি পলিসি বা কোম্পানি সাইজ কি, এবং আপনার কোম্পানির অপারেশন, এগুলো তারা দেখে ওটার উপর ভিত্তি করে তারা কোটা ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, হ্যাঁ, ধরেন বিভিন্ন দেশকে একটা কোটা দিয়ে দেয়। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে 1 জন ড্রাইভার বা এরকম, পাকিস্তান থেকে 2 জন, ইন্ডিয়া থেকে 1 জন, এখন বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতে বেশি দিচ্ছে। হ্যাঁ, তারপরে আফ্রিকান কান্ট্রিতে, আচ্ছা, আফ্রিকান কান্ট্রিগুলোতে বেশি দিচ্ছে। তারা মানে এই যে কমিউনিকেশন স্কিল, তারা ইংলিশে ভালো। এমনকি বড় বড় শপিং মলের যে ক্লিনার গুলো ফিলিপিন থেকে আনতেছে, আফ্রিকা থেকে আনতেছে। কেন? তারা ইংলিশে কমিউনিকেশন, ইংলিশ কি চলে দোহাতে? হ্যাঁ, কারণ আপনি যদি আরবিয়ান ইংলিশ, আপনি যদি ধরেন লোকাল কমিউনিকেশনটা আইদার আপনাকে আরবি দিয়ে করতে হবে, নাহলে ম্যাক্সিমামই ইংলিশে কমিউনিকেশন করতে হবে। আচ্ছা, মানে ইংলিশটা মোটামুটি জানলে, হ্যাঁ, ইংলিশ জানতে হবে, ইংলিশ এন্ড আরবিক। আরবিকটা জানলে হয় কি, ইউ আর সুপার পাওয়ার, মানে জাস্ট ইউ আর মানে সেলফ ডিপেন্ডেন্ট, একেবারে জাস্ট ইউ মানে আপনি একটা ভালো ভ্যালুস এন্ড স্ট্রেংথ আপনি ক্যারি করতেছেন। ইয়েস, শামস ভাই, আমরা আলোচনা একদম শেষে যে কোশ্চেনটা করছিলাম, যে যারা যেতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ, তাদের গার্জিয়ান বলেন এবং তাদের জন্য, যে আসলে এই যে মিডলম্যানের মাধ্যমে গিয়ে এই যে 6 লাখ 8 লাখ টাকা খরচ করা, এই টাকা তো আসলে এটা তো যারা চাকরি দিচ্ছে তারা তো নিচ্ছে না,
এই টাকাগুলো আসলে এই যে মধ্যস্বত্বরা নিয়েছে, আপনি একটু পরামর্শ তাদের দেন যে যারা যেতে চায় তারা কিভাবে যাবে, কিভাবে গেলে তাদের জন্য ভালো হবে, বেশি আয় করতে পারবে, ভালো থাকতে পারবে? আচ্ছা, সেটা আমি যেটা বলতে চাই, এখানে আমাকে যখন আমি মনস্থির করব যে আমি প্রবাসে যাব, সেখানে আমি বলবো যে একটু স্টাডি করতে হবে। মানে সোশ্যাল মিডিয়া এখন সবাই ইউটিউবে দেখতে পারে। আমি যদি একবারে লেবার সিনি হই, আমি যদি এডুকেটেড নাও হই, সেক্ষেত্রে আমি কিন্তু এই ইউটিউবে আমি কিন্তু দেখতে পারতেছি যে, বা গুগলে, বা এটা নর্মালি এখন খুব সিম্পল। আমার বিষয়টা হচ্ছে ভাষা, কম্পিউটার বেসিক জানতে হবে, ভাষা জানতে হবে, এবং আমরা যে দেশে যাই জাস্ট একটু সার্চ করা যে টপ 10 ইন্ডাস্ট্রি, টপ 10 জব অপরচুনিটিস, অর টপ 10 জব মার্কেট ইন কাতার, বা টপ 10 গ্রোয়িং সেক্টর ইন কাতার। এই যে এই জিনিসগুলো যদি আপনি দেখেন, এটা খুব বেসিক। যে ছেলেটা যেতে চাইবে সে যদি এডুকেটেড না হয়, তার তো আত্মীয় স্বজন, পাশে ভাই, তারা তো আছে, তারা তো একটু গবেষণা করতে পারে যে টপ 10 গ্রোয়িং মার্কেট অর গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন কাতার, আইদার কাতার, দুবাই, ইন সৌদি। এখন সৌদিতে সামনে 2030 বা 34-এ ওয়ার্ল্ড কাপ হচ্ছে। এখন যেটা ছিল, আমি তো ফিফার অফিসিয়াল ভলেন্টিয়ার ছিলাম, কাতার বিশ্বকাপে 9টা ম্যাচে গ্যালারিতে দায়িত্ব পালন করছি, সামনে আবার সৌদিতে সেম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখন হচ্ছে। সৌদিতে এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আপনার হিউজ অপরচুনিটি আছে। তা আপনি আমাদের পর্যটনে যান, ওখানে আপনি কফি মেকিং শিখেন, শুধু কফি মেকিং শিখেন, টি অ্যান্ড কফি মেকিং শিখেন, পিজা মেকিং শিখেন আপনি, তারপরে আপনি প্রোডাকশন মানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন শিখেন, শেফ যেটাকে বলে। হিউজ অপরচুনিটি হসপিটাল এবং সার্ভিস, যেমন ওয়েটার, স্টুয়ার্ড, বেল বয়, ঠিক আছে, হাউসকিপিং, হিউজ অপরচুনিটি হবে সৌদিতে এই আগামী 10 বছরে। ওদের তো বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড এক্সপো আছে, হ্যাঁ, এবং ওরা অলিম্পিকটাকেও নেওয়ার চেষ্টা করতেছে। আমার কাতারও অলিম্পিক নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এই যে পরামর্শ যেটা বলছিলেন, ইংলিশ, আরবি, বেসিক, ওই দেশের একটু সংস্কৃতি এবং আইনও তো জানা যায় যে আসলে বেসিক ল গুলো কি কাতারে, বা আমি যদি সৌদিতে যেতে চাই, সৌদি আরবে, তাই না, যে এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলেই জানতে পারে। তো এই বিষয়গুলা, আচ্ছা, ল এর ব্যাপারটা যখন তারা ওখানে মানে ল এন্ড অর্ডার, ধরেন যে সৌদি আরবে কিন্তু মিলাদ পড়া, যতটা আমি জানি যে মিলাদ পড়া নিষেধ। জি। এন্ড বাংলাদেশে তো ধরেন যে মিলাদ পড়া একটা কমন থিং, ওতে তেমন কোনো মানে সমস্যা হয় না। এটা যার যার ব্যক্তিগত ইয়ের পর্যায়ে পড়ে। ইট মেক সাউন্ড, আপনার কাছে পুলিশ চলে আসবে, আই হার্ড ইট। না, এখন হচ্ছে যে সেখানে আপনি নয়েজ ক্রিয়েট করতে পারবেন না। আপনি অনেকে, ওইটাই বলছি যে আপনি এই দেশের সংস্কৃতি, হ্যাঁ, ওই দেশের কিছু বেসিক ল এন্ড অর্ডার, যে রাস্তায় থুথু ফেলা যাবে না, আপনি আবর্জনাটা ঠিক জায়গায় ফেলতে হবে, এইটা আমি বলবো, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যেমন আমাদের, যেমন কাতারে মানে সীমিত দূরত্ব পরেই ওই গার্বেজ বক্স দেওয়া আছে। হ্যাঁ, এমনকি দেখেন আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা দেশে এসেও যদি একটা কলা খেয়ে আমি আশেপাশে ঘুরি যে এটা আমি কোথায় যেয়ে ফেলবো, কারণ উই আর ইউজ টু নাও। মানে এখন এই যে বিষয়গুলো, এগুলো যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, লুঙ্গি পরে বের হতে পারবে না, ওইটাই বলছিলাম যে এই সংস্কৃতিগুলো জানতে হবে, পরে বের না হওয়া, তাহলে এগুলো যদি পান তো ওখানে নাই। হ্যাঁ, এই বিষয় সবকিছু যদি ধরেন যে জেনে গেল, তাহলে সে নরমালি যেটা আর্ন করে তার থেকে ডাবল বা ট্রিপল আয় করতে পারবে, তাই না? শুধু ভাষা প্রাথমিক পর্যায়ে, যে নর্মাল ইমেইলিং বা কমিউনিকেশন স্কিল নর্মাল, আর হচ্ছে অ্যারাবিক, ইংলিশ, শুধু ইউটিউবে যদি সে বসে বসে একটা মাস দেখে যায়, then he can achieve। এবং আরেকটা কথা আপনি শুরুতে যেটা বলেছেন আপনার ক্ষেত্রে, যে স্বপ্ন থাকতে হবে, যে আমি আরো বড় হব। সো সবসময় শুধু আমি লেবার শ্রেণীতে কাজ করব তা না, আমার স্বপ্ন থাকতে হবে, সুযোগ আছে ওখানে, বাট সেটার জন্য কিছু শিখতে হবে। একটু শেষ অ্যাড করতে চাই, ইন্ডিয়ান কেরালা যারা আছে ওদের একটা স্ট্রং, আরেকটা আমাদের ল্যাকিংস আছে। ইন্ডিয়ান কেরালা দে আর ওয়েল, মানে আপনার নেটওয়ার্ক ভুক্ত, ঠিক আছে, তারা একে অপরের প্রতি মাচ মোর কোঅপারেটিভ, যেটা আমাদের ল্যাকিংস আছে। ওরা কি করে, যদি একটা ইন্ডিয়ান কেরালা একটা প্রতিষ্ঠানে থাকে, সেখানে যদি একটা জব অপরচুনিটি, একটা ভ্যাকেন্সি থাকে, তারা তাদের কমিউনিটিতে ছড়িয়ে দেয় এবং তারা চেষ্টা করে যে তাদের লোকগুলোকে ওখানে রিক্রুট করতে। আর আপনার একটা ইন্ডিয়ান কেরালাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই, যে ওদের চিন্তাটা থাকে আমি
ধরেন তারা কি করে, ইগোর বিষয়টা তারা এখানে রাখে না। আমাদের বাংলাদেশিদের একটা বিশাল ইগোর সমস্যা আছে। হ্যাঁ, এখন একটা একটা কোম্পানি আপনাকে নিয়ে গেল, ওর 5টা প্রতিষ্ঠান থাকতে পারে, সে আপনার পিছনে ইনভেস্ট করছে, সে চাইলে আপনাকে বলে নিল আমি তোমাকে সুপার মার্কেটে দিব, কিন্তু দিল না, সে আপনাকে ডেলিভারিতে দিল। ইউ আর বাউন্ড টু ডু দ্যাট জব, রাইট? ওকে। কিন্তু আমাদের বাংলাদেশিরা কি করে, এটাতে তারা না আমাকে এটা বলে নিয়ে আসছে, আমি ওটা করব কেন? এই যে তারা একদম শুরুতেই তারা ক্যারিয়ার গোলটা, সে যদি লয়াল থাকে, সে যদি কোম্পানি পলিসির প্রতি রেসপেক্টফুল থাকে, যে ঠিক আছে আমি এখান থেকে শুরু করি, আমি আসছি, শুরু করি ধাপে ধাপে, আগে আমি 6টা মাস করি, আমি ফ্যামিলিয়ার হই, টোটাল আমার কলিগদের সাথে আমি ফ্যামিলিয়ার হই, আমাকে যেই পজিশনে দিছে আমি কিপ পেশেন্ট, আমি একটু ধৈর্য ধরি, 6টা মাস আমি একটু স্ট্রাগল করি। পৃথিবীতে কোথাও স্ট্রাগল ছাড়া না, আপনি দেশে স্ট্রাগল ছাড়া আপনি করতে পারেন, কিন্তু আমাদের দেশের ওদের এত ইগো, আমাকে এটা বলে নিয়ে আসছে, আমাকে দিছে এখানে। কিন্তু কেরালারা কি করে, ওরা আপনার অনেক এক্সাম্পল আছে, ওরা টি বয় হয়ে ঢুকবে, ম্যানেজার হয়ে বের হবে। হয় প্যাশন, কি প্যাশন ম্যান, আপনি গোলটা রাখেন যে আমি এখানে জাস্ট আমি এখানে স্টেপ ইন হইছি, আমি আমার যদি পা ফেলার জায়গা থাকে, শোয়ার জায়গাটা আমি আস্তে আস্তে তৈরি করে নিতে হবে, এই জিনিসটা থাকতে হবে। ইয়েস, মিস্টার শামস, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সাজ্জাদুর রহমান। আর আমি it's my gratitude towards the business standard that they have given me this opportunity to speak out and deliver my speech towards the nations, and so that they can listen to me. And I did express myself. I have expressed myself that what we should do, what we should follow, and what's the options is going on, what's the situation is going on, and at least what's the knowledge and we should gather. So I am grateful to this platform. কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করলাম আমরা এমটিভি ডায়াসপোরাতে বাংলাদেশের ডায়াসপোরাদের বিভিন্ন ইস্যুস নিয়ে। নন রেসিডেন্ট বাংলাদেশিজ যারা বিভিন্ন দেশে আছেন, স্পেশালি কাতারে আছেন, কাতারে কি ধরনের সুযোগ আছে কাজের, এবং আসলে আমরা যদি কিছু জিনিস শিখে যাই তো আসলে আমরা অনেক বেশি আয় করতে পারি, এবং বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা কিন্তু আমরা পালন করতে পারি। এবং আসলে মিডলম্যানদের মাধ্যমে না গিয়ে সরাসরি কিভাবে আসলে চাকরি খোঁজা যায় সেগুলোও কিন্তু করলে আসলে আপনারা কিন্তু অনেক সহজে যেতে পারবেন। সৌদি আরবে কিন্তু একটা বড় ডিমান্ড আছে, যেটা মিস্টার শামস বললেন, সামনে ওয়ার্ল্ড এক্সপো আছে, ওয়ার্ল্ড ফুটবল কাপ আছে, অনেক ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন সেগুলো হচ্ছে। সো এখানে কিন্তু আপনাদের অনেক সুযোগ আছে, আপনারা যারা যেতে চান বাইরে। তো আসলে প্রথমত সেই দেশের ভাষা শেখা, এটা যোগাযোগের আসলে একদম প্রাইমারি মাধ্যম। সো ভাষাটা আপনারা শিখে যান। সব না পারলেও আসলে সৌদি আরবে গেলে আপনি 100টা আরবি ওয়ার্ড শিখে যান, যেগুলো আপনাকে ওদের সাথে কমিউনিকেট করতে হেল্প করবে, এবং আপনারা আসলে অনেক ভালো থাকতে পারবেন। এটা কিন্তু আমরা আলোচনায় মিস্টার শামস বললেন যে ইন্ডিয়ানরা, স্পেশালি কেরালার লোকজন কিন্তু এগুলো করে, এবং তাদের কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছে। সো দর্শক, আমরা আশা করি যে সরকারের বিভিন্ন লেভেলে যারা আছেন, পলিসি মেকিংয়ে যারা আছেন, তারা এগুলো জানবেন, শুনবেন, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিলে কিন্তু আসলে সার্বিকভাবে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, আমাদের রেমিটেন্সের কিন্তু ইনকাম অনেক বেড়ে যাবে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।